মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসিতে বাংলাদেশি কয়েকজন সাংবাদিক, সব কিন্তু বিএনপিপন্থী, এরা একটা বৈঠকের সময় গোপন ভাবে ভিডিও করে। এটি কারো জানা ছিল না, ওই ডিপ্লোম্যাটদেরও জানা ছিল না, কূটনীতিকদেরও জানা ছিল না। তারা গোপন ভাবে কথোপকথনগুলো ওই অফিসের, অর্থাৎ আনঅফিসিয়াল যে কথোপকথন, প্রোগ্রাম শুরুর আগে বা অনুষ্ঠান শুরুর আগে ব্যক্তিগত পর্যায়ে যে সমস্ত কথাবার্তা হয়, এইগুলো তারা গোপনে ভিডিও ধারণ করে। এরই একটি পর্যায়ে মার্কিন কূটনীতিকরা তারা এরকম গল্পের ছলে বলছিলেন যে তারেক রহমান আগামী নির্বাচনে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তিনি প্রধানমন্ত্রী হবার মতো ম্যাচিউরিটি তার ভিতরে এখনো আসে নাই। তারা এইটি আবার বলেছেন দুটি কারণে। সেটা হচ্ছে তিনি নির্বাচনের শুরুতে 22 তারিখে যে বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্যের ভিতরে কোনো ক্যারিসমেটিক নেতৃত্ব ছিল না, নতুন কোনো কিছু ছিল না, গতানুগতিক পুরনো ধাঁচের যে পুরাতন কথাগুলো, ধার করা কথা, এইগুলোই ছিল। বরং উল্টো তিনি তার প্রথম দিনেই রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন, এবং সেটা স্রেফ কল্পনার বশবর্তী হয়ে। এর কোনো ঐতিহাসিক ডকুমেন্টস নাই, কোনো দলিল নাই, স্রেফ কল্পনার বশবর্তী হয়ে। এবং বিশেষত বিএনপির ভিতরে যে সমস্ত বামপন্থী অ্যাক্টিভিস্টরা আছে তাদের কথা মতো তিনি এটি ডেলিভারি দিয়েছেন। জাস্ট আরো একটি খুব একেবারে সিলি কথা তিনি বলেছেন, ওটা একেবারে জ্ঞানের কোনো পর্যায়েই পড়ে না, খুবই যাচ্ছে তাই একটা কথা বলেছেন। এই কথাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের কূটনীতিকরা, বিশেষ করে পশ্চিমা কূটনীতিকরা মনে করছে যে তারেক রহমানের ভিতরে রাষ্ট্র পরিচালনার মতো ম্যাচিউরিটি এখনো আসে নাই। তিনি নরসিংদীতে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করতে গিয়ে বলছেন, এখানে ভূমিকম্প হয়েছে না? এই ভূমিকম্প কেন হয়েছে? এই যে জামাত, এরা শিরকি করার কারণে, কুফুরি করার কারণে। যদিও তার এই বক্তব্যের পরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে, এবং শেখ হাসিনার মতো তিনি একটি কথা বলেন। শেখ হাসিনাও কিন্তু একটি কথা বলেছে যে এই যে আমাকে ফাঁসির আদেশ দেওয়া হলো, তারপরেই কিন্তু ভূমিকম্প হয়েছে, এবং কয়েকবার হয়েছে, এটি আল্লাহর পক্ষ থেকে। আর তারেক রহমানও ঠিক শেখ হাসিনার ওই কথাটাকেই কপি করে বললেন যে এই যে ভূমিকম্প হলো, এটি জামাত ইসলামের শিরকের কারণে, তাদের কুফুরি কথাবার্তার কারণে, কারণ তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। এই জান্নাতের টিকিট বিক্রি আমি গতকালের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি যে বিএনপির পক্ষ থেকে এটি আমরা শুনেছি, তারাই মূলত জান্নাতের টিকিট বিক্রি করছে, জান্নাতের কথা বলছে। তারেক রহমানের নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায়, জিয়াউর রহমানের নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায়, হ্যাঁ, অমকের বাড়িটাকে আমরা পবিত্র মক্কা মনে করি, ইত্যাদি ধরনের কথাবার্তা বিএনপির ভিতরে আমরা শুনেছি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের মুখে শুনেছি। জামাতের কোন নেতা বলেছে যে আমরা এই যে জান্নাতের টিকিট বিক্রি করছি, বা সেই টিকিট, এই যে টিকিট কাউকে দিয়েছে, এরকম কেউ দেখাতে পেরেছে? বিএনপির কেউ একজন দেখাক যে এই যে জামাতে এই টিকিট দিয়েছে আমাকে, ভোট দিলে পরে জান্নাতে যাওয়া যাবে, এই সেই জান্নাতের টিকিট। সুতরাং এই ফাও পেশাল পেরে, বিশেষ করে বিরানি আলমদের মতো লোকদের কথায় এই তারেক রহমান এই কথা বলে তিনি একেবারে খুবই ছোট কাজ করেছেন। এবং মানে তিনি লেখাপড়া কম জানেন, এতদিন জানতাম যে লেখাপড়া কম জানলেও তার ম্যাচিউরিটি আসলে কথাবার্তা, আমাদের কাজী নজরুল ইসলাম তো লেখাপড়া কম জানতেন, আল মাহমুদ লেখাপড়া কম জানতেন, তাতে কি হয়েছে? তাদের নিয়ে এখন গবেষণা হচ্ছে, পিএইচডি হচ্ছে। যাই হোক, এই কথা বলার পরে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ওইভাবে মতামত ব্যক্ত করলেন যে তারা তাকে আমরা এই মুহূর্তে যোগ্য মনে করছি না, এইটা আবার বিএনপি পন্থী কিছু সাংবাদিক তারা যে ওই গোপন কথাবার্তাকে বাইরে ক্লিপ আকারে ছেড়ে দিয়েছে। এতে যেটা ক্ষতি যেটা হলো, জামাত ইসলাম তো এটার প্রচারণা চালাবে, তারা খুব স্বাভাবিক। এবং পরবর্তীতে আরেকটা নিউজ বের হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সাথে কাজ করতে চায়, বন্ধুত্ব করতে চায়, এই নিউজ আমি দিয়ে দিচ্ছি সবগুলো। তো যেটা হলো, ওই যে সাংবাদিকরা যারা এই যে নীতি নৈতিকতা ভ্যালুসকে পাত্তা না দিয়ে ব্যক্তিগত কথাকে ফাঁস করে দিলেন, ভবিষ্যতে যেটা হবে, এরা আর কোনোদিন ওই এম্বাসিতে, ওই ডিপ্লোম্যাট এরিয়াতে, ডিপ্লোম্যাটিক জোনে আর জীবনে কোনোদিন প্রবেশই করতে পারবে না, তাদের পাত্তাই দেবে না। ভিসা টিসা তো দূরের কথা, ওরা মানে ওদের জীবনটা করে সারা জীবনের জন্য কপালটা পুড়ে গেল ওদের। এবং চূড়ান্ত পর্যায়ে ক্ষতি করলো কাদের? বিএনপিকে যে ক্ষতি করলো। তাহলে এরা কোন মানের অ্যাক্টিভিস্ট সাংবাদিক, এবার চিন্তা করেন। যাই হোক, জামাত ইসলামের ব্যাপারে যেটি তারা বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের সাথে নারী সাংবাদিকের কথোপকথন হচ্ছিল। তো তারা জিজ্ঞাসা করলো যে জামাত ইসলাম তো এদেশে শরিয়া আইন করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিক তখন বলেছেন
যে তারা যদি শরিয়া আইন করতে চায় তাহলে আমরা তাদের বিষয়ে অন্যভাবে চিন্তা করব, কিন্তু যেহেতু তারা বলছে যে তারা শরিয়া আইন করবে না এবং তারা গণতন্ত্রের ভিতরেই থাকতে চাচ্ছে এবং তারা আগামী নির্বাচনে যথেষ্ট সংখ্যক বেশি আসন পাবে, তাদের জনপ্রিয়তাও পূর্বের চেয়ে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সুতরাং তারা ক্ষমতায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। এটি কিন্তু রাজনীতিতে এক ধরনের বার্তা, এটি পরিষ্কার বার্তা, কিন্তু এটি সামান্য একটু বিশ্লেষণ করলেই এখান থেকে আগামীর সবকিছু পরিষ্কার হয়ে যায়, পানির মতো পরিষ্কার হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র এই কথাগুলো কখন বললেন? যখন দেখুন জামাতের নেতৃত্বের ব্যাপারে, জামাতের ক্ষমতায় আসার ব্যাপারে মডেল, অভিনেত্রী যারা মানে অনেকটা নিজেদেরকে খোলামেলা রাখতে পছন্দ করেন, ড্রেস পরতে চান না, নিজেদেরকে স্বাধীন মনে করেন, জামাত আসলে তাদের সেই স্বাধীনতা খর্ব হবে, তাদের উপরে ড্রেস চাপিয়ে দেবে, বোরকা পরতে বাধ্য করবে, এইরকম ধ্যান ধারণা যাদের, সেই তারা পর্যন্ত এবার জামাত ইসলাম ক্ষমতায় আসুক সেটি চাচ্ছে, মনে প্রাণে চাচ্ছে। এই যে মেয়েটির ভিডিওটা একটু দেখুন। আমি কিন্তু মন থেকে চাই জামাত আসুক, ব্যাপারটা আসলে হাস্যকর লাগবে, বাট আমি আসলে মন থেকে চাই জামাত আসুক, দেশটা একটু ঠিক হোক। জামাত কেন আসুক? জামাত আসলে দেশটা ঠিক হয়ে যাবে, তাই আমি সেটা চাই। না, আমি পড়বো না, আমি চাই, আমি পড়বো না, আমি শাসন চাই। জামাত আসলে তারপরে এই পোশাক পরতে পারবেন না। জামাতের কোন দিকটা আপনার ভালো লাগে? জামাতই ভালো লাগে, জামাতই ভালো লাগে, আমার কোনো দিক ইয়ে নয়। তো এই মেয়েটি সম্ভবত শোবিজের কোনো মডেল অথবা অভিনেত্রী, এরা কোনো মধ্যেই কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় আসুক এটি চাওয়ার কথা না, কিন্তু তারা এটি চাচ্ছে, কারণ তারা জানে যে জামাত ইসলাম আসলে দেশটা ভালো থাকবে, চাঁদাবাজি বন্ধ হবে। এটি বলার অন্যতম কারণ আছে, আমি সেটাও দেখাচ্ছি আপনাদের। এর আগে আমরা অভিনেত্রী বাঁধনের কাছেও কিন্তু, বাঁধন একটি চ্যানেলে গিয়ে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো, সে বলছে না, প্রয়োজনে আমরা আমাদের এই পেশা ছেড়ে দেব, পোশাক পরবো, প্রয়োজনে বুরকাই পরবো, তবুও জামাত ইসলাম ক্ষমতায় আসুক, কারণ তারা না আসলে এই দেশ কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও ঠিক হবে না। এটি বলার অন্যতম কারণ হচ্ছে তারেক রহমান যে অনেক বড় প্রতিশ্রুতি নিয়ে রাজনীতির মাঠে নামলেন, তিনি কি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পেরেছেন? তিনি কি এটি লিখে দিতে পারেন মানুষকে, বাংলাদেশের মানুষকে, যে তার দল ক্ষমতায় আসলে বাংলাদেশের চাঁদাবাজি হবে না? এটি তিনি কোনোদিন পারবেন না, কারণ আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের শূন্য স্থানটা বিএনপির নেতাকর্মীরাই তো দখল করেছে, তারাই তো এখন চাঁদাবাজি গুলো করছে। এবং কিভাবে চাঁদাবাজি করছে দেখুন আপনারা। দিনাজপুরের যুব দলের নেতা হান্নান সরকার প্রকাশ্য দিবালোকে চাঁদা না পেয়ে দেখুন একজন ব্যবসায়ীকে কিভাবে তাকে হত্যা করতে উদ্যত হয়েছে দেখুন। তো এইগুলো কি বাংলাদেশের মানুষের চোখ এড়িয়ে যাচ্ছে? বাংলাদেশের মানুষ কি এত আলাভোলা? তারা এইগুলো বিচার বিশ্লেষণ করবে না? এটি তো চিন্তা করার কোনো কারণ নাই, এটি ভাবার কোনো কারণ নাই। একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। শুধু তাই নয়, যে জামাত ইসলামকে এত খারাপ ভাবে আপনারা উপস্থাপন করছেন। আচ্ছা, 5 আগস্টের পরের কথাই বলি। 5 আগস্টের পরে জামাত ইসলাম কারোর সাথে মারামারি করেছে এরকম একটা নজির আছে? দেখাতে পারবেন? নাই তো। তাহলে মানুষ এগুলো কি মূল্যায়ন করছে না, দেখছে না? অপরদিকে বিএনপি নিজেরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ পর্যন্ত প্রায় 200 উইকেট পার হয়ে গেছে, 200-র উপরে উইকেট তাদের পড়ে গেছে। এটি বাংলাদেশের মানুষ দেখছে না? আবার বিএনপির যারা ক্যান্ডিডেট, এরা তো হাই র্যাঙ্কের মানুষ, এরা নিচের দিকের মানুষকে মানুষই মনে করে না। মির্জা আব্বাসের সাথে একজন হ্যান্ডশেক করতে গেছেন, তিনি আবার হ্যান্ডশেক করার পরে হাতটা আবার একটু দেখছেন যে কিছু লেগে গেল কিনা। আবার আব্দুল্লাহ আল মিন্টু দেখুন, তার বক্তব্য শুনুন। একজন সমর্থককে, তার পক্ষে যখন সমর্থকরা মিছিল দিচ্ছে, স্লোগান দিচ্ছে, তখন তিনি দেখুন ভাষাটা দেখুন। একটা ভোট চেয়ে আপনাদের মাধ্যমে, আরে ভাই রাখ, এই ছোট বাচ্চা রাখবি না তো, এটা রাখবি না কোনো সময়, বন্ধ কর। সুতরাং জনগণ কি করবে, জনগণের ব্যাপার, আমরা শুধু অপেক্ষা করতে থাকি।